আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী এবং আমি মাহবুবা জারিন ডায়না। সব নয়, বড় রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই কিংবা জাতীয় সনদ তৈরির উপর গুরুত্ব দিচ্ছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন পরস্পরকে দোষারোপ না করে ডেডলাইন দিয়ে আলোচনা দ্রুত সমাপ্ত করতে হবে। মৌলিক 8 থেকে 10টি গুরুত্বপূর্ণ ইস্যুতে একমত হলেই ট্র্যাকে ওঠা সম্ভব বলেও মনে করেন তারা। খান আলমিনের রিপোর্টে দেখব বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ চলমান। প্রধানমন্ত্রীর ক্ষমতার সময়সীমা, সংবিধানের 70 অনুচ্ছেদ, উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ সহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে এরই মধ্যে একমত সব রাজনৈতিক দল। 4টি কমিশনের মোট 587 প্রস্তাবের মধ্যে 436টিতে একমত হয়ে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। কিন্তু সংসদের উচ্চকক্ষ গঠন, সাংবিধানিক পদে নিয়োগ কমিটি ইত্যাদি কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতভিন্নতা আলোচনার দীর্ঘসূত্রতা তৈরি করছে। তাই বড় দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছার উপর গুরুত্ব দিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। বলেছেন, দ্রুত জাতীয় কিংবা জুলাই সনদ তৈরিতে এর বিকল্প নেই। আপনি যে প্রত্যেকটা টালি মার্ক দিচ্ছেন, এটাই প্রবলেম। এখন 100টা পলিটিক্যাল পার্টির মধ্যে তো 100টা পার্টিরই সমান ওয়েট না জাতীয়ভাবে, যে কারণে ঐক্যমত্যটা এগোনো যাচ্ছে না। যদি 100টা পার্টির সমান ওয়েট হতো তাহলে আপনি 100টা টালি দিতে হতো, 100টা টিক চিহ্ন দিলে হতো, কিন্তু এটা হচ্ছে না। আপনাকে করা দরকার ছিল ওয়েটটা। কার কথাটা ওয়েট, মেজর স্টেক হোল্ডারদের সাথে কথা বলে শেষ করলে ভালো ছিল। এত সময় যদি অপেক্ষা করা হয় তাহলে দেখা যায় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। তো সেই কারণে যে মেজর যে বিষয়গুলো রয়েছে সংস্কারের, সেগুলোতে ঐক্যমত সৃষ্টি করা দরকার এবং মেজর যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মতামতের উপর ভিত্তি করে ঐক্যমত সৃষ্টি করা যেতে পারে। পারস্পরিক দোষারোপ নয়, মতভিন্নতা কাটাতে আলোচনার ডেডলাইন প্রয়োজন বলে মনে করেন তারা। মৌলিক গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে একমত হলেই ফলাফল ইতিবাচক হবে বলে মত তাদের। রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের নীতি এবং আদর্শ রয়েছে এবং তারা তাদের সুবিধাজনক অবস্থান দেখেই তারা তাদের বক্তব্য দিবে। সব দলের ঐক্যমত সৃষ্টি করা সংস্কারের ক্ষেত্রে এটা খুবই চ্যালেঞ্জিং এবং খুবই কঠিন। মেজর 8টা-9টা ইস্যুতে ঐক্যমত হলেই আমরা মোটামুটি ট্র্যাকে উঠে যেতাম। জাতীয় অনৈক্যের জন্য প্রধান দায়ী হলো ব্লেমিংটা। ও করছে না, আমি করছি না, সে করছে না, ও করছে না। এই ব্লেমিং থেকে বের হয়ে আসতে হবে। আমি ঐক্যমত্য কমিশনকে ব্লেম দিতে চাই না, রাজনৈতিক দলগুলোকে দিতে চাই না। আমি মনে করি ওনারা পারস্পরিকভাবে আন্তরিক, দলগত অবস্থানের কারণে তাদের মধ্যে ভিন্নতা আছে, কিন্তু এই ভিন্নতা কাটিয়ে উঠে একটা জায়গায় ডেডলাইন দিয়ে দিতে হবে সবাইকে, ঐক্যমত্য কমিশনকে, যে ঠিক আছে আগামী 20 তারিখের মধ্যে কমপ্লিট। সংস্কার আলোচনায় গ্রহণযোগ্য ইস্যুতে কারো দ্বিমত পোষণ করা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলে মনে করেন তারা। রাজনৈতিক দলগুলোকে বসার ক্ষেত্রে। খান আলামিন, আরটিভি, ঢাকা। জুলাই গণহত্যায় শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে জড়িত থাকলে আওয়ামী লীগেরও বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণ নির্বাচন চায়, তাই বিএনপিও নির্বাচন চায়। যারা নির্বাচন পেছানোর পক্ষে তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি। রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে দীর্ঘদিন যাবৎ অসুস্থ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল কুদ্দুসকে দেখতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আব্দুল কুদ্দুসের চিকিৎসার খোঁজখবর নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, সংস্কার আর নির্বাচন সাংঘর্ষিক নয়। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করেছে তাদেরও শাস্তি হওয়া উচিত। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। সুতরাং তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তার তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসি আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। এরপর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে কণ্ঠশিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান তিনি। সর্বোচ্চ চিকিৎসা বিদেশে দরকার হলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। চায় এটা এবং এই কাজটা
বাংলাদেশ জাতীয় দলের তারকা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার অসুস্থ মায়ের পাশে দাঁড়ালো বিএনপি। রাঙামাটিতে ঋতুপর্ণা ক্যান্সার আক্রান্ত মাকে তারেক রহমানের নির্দেশে দেখতে গিয়ে চিকিৎসার জন্য তাৎক্ষণিক 2 লাখ টাকা তুলে দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমান ও বিএনপি সব সময় ঋতুপর্ণার পরিবারের পাশে থাকবে বলেও জানান রিজভী। রাঙামাটি থেকে পাঠানো ইয়াসিন রানা সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। এএফসি বাছাইয়ে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলা নিশ্চিত করা ম্যাচে একাই 2 গোল করে দেশকে আনন্দে ভাসান ঋতুপর্ণা চাকমা। অথচ সেই আনন্দে গা ভাসানোর সুযোগ নেই ঋতুপর্ণারই, কেননা তার মাঝে লড়ছেন ক্যান্সারের সাথে। গণমাধ্যমে তার মায়ের সে অসুস্থতার খবর ঋতুপর্ণা জানানোর পর তা পৌঁছায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছেও। দ্রুতই ঋতুপর্ণার অসুস্থ মায়ের পাশে দাঁড়াতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নির্দেশ দেন তিনি। আর দলীয় প্রধানের সে নির্দেশনাতেই রাঙ্গামাটির কাউখালী উপজেলার দুর্গম গ্রাম মগাছড়ি ছুটে যান রিজভী। ঋতুপর্ণার মাকে সাহস দেন ব্রেস্ট ক্যান্সারের বিপক্ষে কঠিন এই লড়াইয়ে। আপনারা নিজেদেরকে একা ভাববেন না, আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে। কোনো রাজনৈতিক ডামাডল বিএনপির যে সমাজ উন্নয়নমূলক এবং সমাজ সেবামূলক কোনো কাজকে ব্যাহত করতে পারবে না। এ সময় ঋতুপর্ণার মায়ের হাতে আমরা বিএনপি ও জেলা বিএনপির পক্ষ থেকে মোট 2 লাখ টাকা তুলে দেওয়া হয়। পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ঋতুপর্ণার মাও। মাঠের যুদ্ধে দেশকে প্রতিনিধিত্ব করা ঋতুপর্ণার মায়ের ক্যান্সার তাড়ানোর যুদ্ধে কেমোথেরাপি দিতে প্রতি মাসে বিএনপির পক্ষ থেকে 30,000 করে টাকা দেওয়া হবে বলেও জানান রিজভী। আতিকুল ইসলাম শাকিল, আরটিভি। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন একটি অডিও রেকর্ড ফাঁস করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সেখানে হাসিনাকে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে আদেশ দিতে শোনা যায়। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 2024 সালের 5 আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারে গুলিতে কমপক্ষে 52 জন নিহত হয় বলে উঠে আসে বিবিসি আইয়ের একটি অনুসন্ধানে। ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ পুলিশের সহিংসতার একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই হত্যাকাণ্ড যেদিন ঘটে সেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা 36 দিন বিক্ষোভের মুখে দেশ ছাড়েন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন ঠেকাতে গেল বছরের 18 জুলাই শেখ হাসিনা একজন অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিক্ষোভকারীদের গুলির নির্দেশনা দিতে শোনা যায়। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। গণমাধ্যমটির অনুসন্ধানে উঠে আসে 5 আগস্ট বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে বিক্ষোভকারীদের দমাতে 30 মিনিটের বেশি সময় গুলি করে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ। জাতিসংঘের প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানান খবর প্রকাশিত হলেও নির্বিচারে হত্যার ঘটনাটি কিভাবে শুরু ও শেষ হয়, তাতে কত মানুষ হতাহত হয়েছিল সে সম্পর্কে বিবিসির অনুসন্ধানে এমন কিছু তথ্য ও বিবরণ উঠে আসে যা আগে সামনে আসেনি। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এসব হত্যাকাণ্ডের জন্য তিনি ও তার দল আওয়ামী লীগ দায়ী। জুলাই পদযাত্রা 9ম দিনে দুপুরে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ আরও বলেন, চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় গত 54 বছর ধরে নিরপরাধ মানুষকে হত্যা করছে বিএসএফ। ভারতের সীমান্তরক্ষী এই বাহিনীটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। এবং এই খুনি হাসিনা এখন ভারতে অবস্থানরত আছে। ভারত সরকার গণহত্যাকারী, সন্ত্রাসী, ফ্যাসিস্ট সংগঠনের নেতাকর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে।
বিচার বিভাগের সংস্কার নিয়ে আইনজীবী ও সাধারণ জনগণ হতাশ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দুপুরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত সরকারের আমলে আগাবহ রায় ও ক্রস ফায়ারকে সাপোর্ট দেয়া বিচারক ও ম্যাজিস্ট্রেটেরা এখনও দায়িত্বে রয়ে গেছেন। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। বিচার বিভাগ ও দেশের সার্বিক পরিস্থিতি বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এতে বর্তমান বিচার ব্যবস্থা ও এর সংস্কার প্রস্তাবনা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন সমিতির সভাপতি এম মাহবুবউদ্দিন খোকন। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিচার বিভাগের যে সংস্কার আশা করছিল দেশবাসী আইনজীবীরা, সে তুলনায় কিছু হয়নি। বক্তব্যে বিতর্কিত এবং পক্ষপাত দুষ্ট বিচারক ও বিচারপতিদের অপসারণের দাবি জানান তিনি। বেশিরভাগ প্রসপারি যে ম্যাজিস্ট্রেটের রিপোর্ট আছে না জাস্টিফাইড, সে বিচারকরা কীভাবে, সে ম্যাজিস্ট্রেটরা এখনো কীভাবে বিচার চালায়, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন? জাতির প্রশ্ন। তাহলে কি সরকারের ভিতর প্রশাসনের ভিতর এখন ফ্যাসিস্টদের লোকজন রয়ে গেছে? বিচার বিভাগকে শক্তিশালী করতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রয়োজন বলে উল্লেখ করেন বার সভাপতি। তবে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের বিরোধিতা করেন তিনি। 1 বছর হয়ে গেল, জনগণের দাবি, মানুষের দাবি, শাসন বিভাগ বিচার বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক করতে হবে, আলাদা করতে হবে, অর্থাৎ আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে বিচার বিভাগকে। ডিভিশন বেঞ্চ ডিভিশনে যদি সুপ্রিম কোর্ট যদি প্রতিষ্ঠা হয়, তাহলে 8th অ্যামেন্ডমেন্ট এই সুপ্রিম কোর্টে বাতিল করেছে, সেটার কি হবে? সুপ্রিম কোর্টে মামলা জটের জন্য বিচারক সংকটকে দায়ী করেন মাহবুবউদ্দিন খোকন। বিচারক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করা উচিত বলেও মনে করেন এ আইনজীবী। স্বাধীন, নিরপেক্ষ, ন্যায়নিষ্ঠ বিচার ব্যবস্থা আমরা চাই, কারণ এই বিচার ব্যবস্থায় কিন্তু সবকিছু। জিএম মাহমুদ, RTV, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত দার্শো কর্মী হামু দর্জি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতের ভুটানের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ডক্টর ইউনূস তাকে দায়িত্ব পালনের সময় পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। পাশাপাশি ভুটানের জন্য বাংলাদেশের সব অবকাঠামোগত সুযোগ সুবিধা কাজে লাগানোর পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের উপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা দুই দেশের সংস্কৃতি, অভিজ্ঞতা অর্জন এবং পারস্পরিক বন্ধন জোরদারের আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সহায়তার আশ্বাস দিয়েছে কানাডা ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল। বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন সংস্থাটির প্রতিনিধি ডক্টর ওয়েন লাইপার্ট। এ সময় কানাডিয়ান সংস্থার পক্ষে সংস্থার আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম বলেন, প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে নতুন বাংলাদেশ গঠনের অংশীদার হওয়ার ও ভোট দেয়ার। প্রধান উপদেষ্টাও চান রেমিটেন্স যোদ্ধারা যেন ভোট দেওয়ার সুযোগ পায় এবং সত্যিকার অর্থে এই নতুন বাংলাদেশে যাতে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণমূলকভাবে যুক্ত হতে পারে। এই আলাপেই আমরা জানলাম যে ওনারা সব কিছুই চলমান এবং অনেক দূর হয়ে গেছে। ওনারা 40টা দেশে পৌঁছতে চাচ্ছেন এবং অনেকগুলি সেন্টার ইতিমধ্যে হয়ে গেছে। ওনারা রাষ্ট্রদূতের মাধ্যমে, এমবেসির মাধ্যমে এগুলি করবেন। 3 দিনে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর 3 নদীর 15টি স্থানে ভাঙনে কমপক্ষে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে উপকূলীয় বিভিন্ন জেলা। আবহাওয়া অফিস বলছে, আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। নদীসমূহে 1 নম্বর ও বঙ্গোপসাগরে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত আছে। আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর 15টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কমপক্ষে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। গত 3 দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এসব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে বাড়িঘর, গবাদি পশু, মাছের ঘের, রাস্তাঘাট বিলীন হয়ে যাচ্ছে। ঘরবন্দি হয়েছে কয়েক লাখ মানুষ। অবস্থা খুব ভয়াবহ।
এখানে ফেনী থেকে ফুরসতের মধ্যে মানে যাওয়ার মতো কোনো সুবিধা নেই। বুধবার মধ্যরাত থেকে লাগাতার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা শহরের বিভিন্ন এলাকা। ঘরের ভেতর প্রবেশ করছে নোংরা পানি। পানি নামার খালগুলো দখলসহ ধীরগতির ড্রেনেজ ব্যবস্থার ফলে এ অবস্থার কারণ বলছেন স্থানীয়রা। ড্রেনের ময়লা যদি পরিষ্কার থাকে তাহলে এই যে উপরের যে জলাবদ্ধতা আছে সেই পানিগুলো ড্রেন থেকে সরাসরি নদীতে চলে যেতে পারে। ময়লাগুলো ওরা ডাস্টবিনে না ফেলে আপনার ড্রেনের যে গ্যাপটা আছে গ্যাপের ভিতরে ওরা পলিথিন দিয়ে দেয়। এখানে জনসাধারণ এবং গাড়ি চলাচলের এতটাই কষ্ট হয়, টোটালটাই সিটি কর্পোরেশনের অবহেলার কারণে হচ্ছে এটা। বরিশালে গেল 24 ঘন্টায় 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতভর বৃষ্টিতে নগরীর বেশ কয়েকটি সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে নগরীর বটতলা, বেপটিস্ট মিশন রোড, কালীবাড়ি সড়ক সহ নিচু এলাকাগুলো। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীতে পানি বাড়ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। নিম্নাঞ্চল ও ভাঙনপ্রবণ এলাকার মানুষকে প্রয়োজন হলে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানান আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির। ঢাকা, খুলনা, বরিশাল এবং চিটাগাং বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং বিগত 24 ঘন্টায় আপনার ফেনী শহরে সর্বোচ্চ 399 মিলিমিটার বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি এবং আমরা ধারণা করতেছি যে সামনে বৃষ্টিপাতের প্রবণতাটা ক্রমান্বয়ে কমে আসবে। নোয়াখালীতে টানা বৃষ্টিতে জেলা সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানিগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার বেশিরভাগ সড়ক ডুবে গেছে। এছাড়াও জলাবদ্ধতা দেখা দিয়েছে লক্ষ্মীপুর, মাদারীপুর, শরীয়তপুর সহ বেশ কয়েকটি জেলায়। সাকিব আল হাসান, RTV। কক্সবাজারের হিমছড়িতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সৈকতের সমিতিপাড়া পয়েন্ট এলাকায় মৃতদেহটি ভেসে আসে বলে জানান সি সেফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান গনি। আসিফ বগুড়া সদরের রফিকুল ইসলামের ছেলে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে বগুড়ার অরিত্র হাসান। এর আগে নিখোঁজের পর সৈকতে ভেসে আসে শিক্ষার্থী KM সাদমান রহমানের মরদেহ। তারা তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। পরীক্ষা শেষে সোমবার 5 বন্ধু কক্সবাজারে বেড়াতে যান। তাদের মধ্যে 2 জন বাঁধের উপরে বসেছিল এবং 3 জন সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হন। এই পর্যায়ে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। চাকরি ফিরে পেলেন আওয়ামী লীগ আমলে বরখাস্ত দুদক কর্মকর্তা শরীফ। সব পাওনা ও সুযোগ সুবিধা বুঝিয়ে দেওয়ার নির্দেশ। এবং চট্টগ্রামে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। আক্রান্তের হার এবার 4 গুণ। মাথাচাড়া দিচ্ছে চিকুনগুনিয়াও। অবশেষে চাকরি ফিরে পেলেন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া আলোচিত দুদক কর্মকর্তা শরীফুদ্দিন। সেই সঙ্গে তার সব পাওনা ও সুযোগ সুবিধা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি MR হাসান ও বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 2022 সালে কক্সবাজারে জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতি সংক্রান্ত একটি মামলার তদন্ত করতে গিয়ে ওই বছরই চাকরিচ্যুত হয়েছিলেন দুদকের এই উপসহকারী পরিচালক। রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করে শরীফুদ্দিনের আইনজীবী জানান এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আর শরীফুদ্দিন বলেন 5 আগস্ট এই ন্যায় বিচার এনে দিয়েছে। সামনে দুর্নীতির বিরুদ্ধে আরও কাজ করবেন বলে জানান তিনি। এটা অ্যাবসলিউটলি ভয়েড অফ ইনিশিয়েশন, মানে প্রথম থেকে এটা বাতিলযোগ্য। এই অর্ডারের ইনিশিয়েশন কোর্ট শেষের অংশে বলেছেন যে একটা লোকের বিরুদ্ধে আপনারা 3টা বিভাগীয় মামলা শুরু করলেন। কোনো কর্তৃপক্ষ কনফার্ম হয় যে বিভাগীয় মামলা তাকে শাস্তি দেওয়ার মতো উপাদান পাওয়া যাবে না, তখন আপনারা এই আইনের এই হার্শ
অ্যাপ্লাই করে একটা স্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন, যেটা অন্যায়। 5 আগস্টের সফল গণঅভ্যুত্থান পরবর্তী যে অবস্থা, সেই অবস্থা না হলে হয়তো আমি ন্যায় বিচার পাইতাম না। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ কর্মচারী হিসেবে চলতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। গেল 16 বছর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে অবদমিত করে রাখা হয়েছিল জানিয়ে মাদ্রাসার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের মনোযোগী হবার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ আয়োজিত টেকসই উন্নয়নে আলিয়া মাদ্রাসার শিক্ষাধারা চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ডক্টর হেদায়েতুল্লাহ। সংকীর্ণ গণ্ডিতে আটকে না থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শামসুল আলম ও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। কোনো দাতা সংস্থার পরামর্শে নয়, নিজেদের স্বার্থে যৌক্তিক সংস্কার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে মানসম্মত অডিট প্রতিবেদন দরকার বলেও জানান তিনি। বিগত 17 বছরে আর্থিক খাতের নানা অনিয়ম ও অর্থ পাচারে বিভিন্ন নিরীক্ষা প্রতিষ্ঠানেরও দায় রয়েছে। 18 লাখ রিটার্ন জমা দেয়া হলেও 70% জিরো রিটার্ন সাবমিট করার বিষয়টিতে নিরীক্ষকদের অস্বচ্ছতা রয়েছে বলেও মন্তব্য ডক্টর সালেউদ্দিনের। বিদেশি বিনিয়োগ বাড়াতে চাইলে আমাদের ডেফিনেটলি এই যে অডিটার এবং চার্টার্ড অ্যাকাউন্টে তাদের রোলকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং তাদের রোলটাকে সিরিয়াসলি নিতে হবে। কতগুলো একটু বেসিক রিফর্ম করতে, লং টার্ম বা মিডিয়াম রিফর্ম করবো না, কিন্তু যেই কটা ধরেছি সেটা আমরা দেখি, আমি চেষ্টা করবো এটাকে ইমপ্লিমেন্ট করতে। অনেক বাধা বিপত্তি আসছে। বর্ষার শুরু থেকেই ভয়ঙ্কর হয়ে উঠছে চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি, বাড়ছে রোগীর সংখ্যাও। পাশাপাশি মাথাচাড়া দিয়ে উঠছে চিকুনগুনিয়া। আক্রান্তদের অনেকে স্থানীয় হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিচ্ছেন। সরকারি হিসাব অনুযায়ী গত বছরের তুলনায় এবার আক্রান্তের হার 4 গুণ বেশি। অবস্থা নাজুক হলেও এডিস মশার নির্মূলে তৎপরতা নেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। জুলাই মাসের শুরু থেকেই চট্টগ্রামে খারাপ হতে শুরু করেছে ডেঙ্গু পরিস্থিতি। হুহু করে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। টানা বৃষ্টিতে জমে থাকা নোংরা পানিতে জন্ম নিচ্ছে ডেঙ্গুর বাহক এডিস মশা। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় সিটি কর্পোরেশনের উপর ক্ষুব্ধ নগরবাসী। বলছেন মশা নিধনে পুরনো জরিপ ব্যবহার করায় নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি। কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত যাতে আমাদের নালাগুলা যাতে পরিষ্কার থাকে, পানি নিষ্কাশনটা ঠিক মতো হয়। সিটি কর্পোরেশনের লোকজন নিয়ে আমাদের এগুলো পরিষ্কার করতেছে না। এই সমস্ত কারণে মানুষ বেড়ে যাচ্ছে এবং মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু যাতে না ছড়ায় সেভাবে ব্যবস্থা নিতে হবে আর কি। ডেঙ্গুর হটস্পট হিসেবে নগরীর 6টি এলাকাকে লাল, 5টিকে হলুদ এবং 7টিকে নীল তালিকাভুক্ত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়ে। বর্ষাকালে আমাদের যে বিভিন্ন ধরনের নালা নর্দমা এবং নিচু জায়গা আছে সেগুলোতে বেশি পানি জমে থাকে, সেখানে মশাগুলা বেশি ডিম পারে, লার্ভা উৎপন্ন হয়। আমাদের কার্যক্রম এখানে আগের চেয়ে অনেক বেগবান হয়েছে। এখানে বিটিআই এবং বিভিন্ন ধরনের নতুন নতুন ড্রাগ দিয়ে ফগিং করা হচ্ছে, স্প্রে করা হচ্ছে। এক জরিপে নগরীর 37% বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান চশিকের প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বরাবরের মতো এবারও সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমাদের মশার জন্য যে লার্ভিসাইড এবং অ্যারাডিসাইডের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং আমরা প্রটোকল অনুযায়ী প্রতিটা ওয়ার্ডে আমরা 4 ভাগে ভাগ করে আমরা কিন্তু মশার ওষুধগুলো আমরা প্রয়োগ করছি। গত বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয় 4323 জন, মৃত্যু হয় 45 জনের। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এবছর পরিস্থিতি আরো ভয়াবহ হবার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। 1 বছরেরও বেশি সময় পার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নির্ধারিত ব্যয়যোগ্য বৈদেশিক মুদ্রা রিজার্ভ লক্ষ্যমাত্রা পূরণ করেছে বাংলাদেশ। 2024-25 অর্থ বছরে IMF যে লক্ষ্য নির্ধারণ করেছিল তার চেয়ে প্রায় $3 বিলিয়ন বেশি রিজার্ভ রয়েছে বাংলাদেশ ব্যাংকের হাতে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন 30 জুন পর্যন্ত IMF এর নির্ধারিত NIR লক্ষ্যমাত্রা ছিল $17.45 বিলিয়ন। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে সেই সময়ে NIR দাঁড়িয়েছে $20.32 বিলিয়ন। এর ফলে বৈদেশিক খাতে স্থিতিশীলতা আরও জোরালো হবে বলে জানান তিনি। ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বে প্রথমবারের মতো হিটাচির টপ লোড স্মার্ট ওয়াশিং মেশিন ও আধুনিক ডিশওয়াশার বাজারে এসেছে। বিকেলে গুলশানের ট্রান্সকম ডিজিটালের শোরুমে পণ্য দুটির উন্মোচন করা হয়। স্মার্ট ওয়াশ, এয়ার জেট ড্রাই সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই ওয়াশিং মেশিনে। এছাড়া স্টিম শাইন ফাংশন, অটো ওপেন ডোর টেকনোলজি সহ 11টি আধুনিক প্রযুক্তি রয়েছে ডিশওয়াশারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম ডিজিটাল হেড অব বিজনেস রিতেশ রঞ্জন ও সিঙ্গাপুর হিটাচির সেলস ডিরেক্টর তারুণ জৈন। ভয়াবহ গরম ও তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে গোটা ইউরোপ। গেল 10 দিনে বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন সহ ইউরোপের 12টি গুরুত্বপূর্ণ শহরে তাপপ্রবাহে প্রাণ হারিয়েছে প্রায় 2300 জন। বুধবার লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এক গবেষণা প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে 1500 জন সরাসরি হিট স্ট্রোকে মারা গেছে। বাকিরা আগে থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগায় তাপপ্রবাহ মৃত্যুর অনুঘটক হিসেবে কাজ করেছে। জুনের মাঝামাঝি থেকে ইউরোপ জুড়ে বইছে ব্যাপক তাপপ্রবাহ। শিরোপা ধরে রাখার লক্ষ্যেই ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। এফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়া বাংলাদেশ দলের বেশ কয়েকজন ফুটবলারকে নিয়ে শক্তিশালী স্কোয়াড পিটার বাটলারের। এদিকে এশিয়ান কাপের আগে হাতে থাকা 7 মাস সময়ের মধ্যে পূর্ণ প্রস্তুতি সেরে নিতে পরিকল্পনা সাজাচ্ছে টিম বাংলাদেশ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। 11 জুলাই বসুন্ধরা কিংস এরেনায় বসবে এবারের সাফ নারী অনূর্ধ্ব 20-এর আসর। এর আগে দলের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলন। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত পারফর্ম করে মূল পর্বে জায়গা পাকা করে দেশে ফেরা দলটার বেশ কয়েকজন ফুটবলার আছেন এই দলে। তবে এশিয়ার মঞ্চে শক্তিশালী দলগুলোর বিপক্ষে দারুণ পারফর্ম করা দলটা অবশ্য সাফের প্রতিযোগিতায় এসে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না। ঘরের মাঠে প্রত্যাশা পূরণে আশাবাদী কোচ ও অধিনায়ক। আমাদের কম্বিনেশন ভালোই, আর আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটা ম্যাচই জেতার। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা যাদের সাথে 2বার করে খেলা হবে, আমরা চাইবো প্রত্যেকটা ম্যাচই উইন করতে, যেহেতু পয়েন্টে যারা এগিয়ে থাকবে তারাই চ্যাম্পিয়ন। এশিয়ান লেভেলের ফুটবল ও সাফ ফুটবলের মধ্যে পার্থক্য থাকলেও আমরা এই টুর্নামেন্টকে খুবই সিরিয়াসলি নিচ্ছি। এখান থেকেও আমরা দারুণ সব ফুটবলার পাবো। এশিয়ান কাপে আমাদের ভালো করতে হলে প্রস্তুতি ও শক্তিশালী দল গঠনের বিকল্প নেই। এদিকে এশিয়ান কাপের মূল পর্বের আগে হাতে থাকা সময়ের পূর্ণ প্রস্তুতি সেরে নিতে চায় বাংলাদেশ। তাই তো ফুটবলারদের প্রস্তুতি ও ফিফা ফ্রেন্ডলির জন্য দক্ষিণ এশিয়ার বাইরের শক্তিশালী দলগুলোর সঙ্গে ম্যাচ খেলার কথা জানান পাফুফের নারী উইং প্রধান। আমরা এশিয়া কাপ ফাইনাল যে রাউন্ডটা আমরা খেলবো অস্ট্রেলিয়াতে, সেটার জন্য আমাদের সাউথ এশিয়ায় কোনো প্র্যাকটিস ম্যাচ আমরা খেলতে চাই না, ঠিক আছে? আমরা সেটার জন্য অনেক স্ট্রং টিম, জাপান, কোরিয়া, চায়না, এই লেভেলের টিমের সাথে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে চাই। বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা ও নেপালকে নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে এবারের আসর। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্ত। রাতের সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।